অথবা পুলিশ হত্যা করে এই যে অস্ত্রগুলো ছিনিয়ে নেওয়া হলো, সেই অস্ত্রগুলো কোথায়? ছাত্রলীগ যুবলীগের কর্মীরা তো অস্ত্র মানে পুলিশ হত্যা করেনি। সেই অস্ত্রগুলো কোথায় এবং সেই অস্ত্রগুলো আছে, এবং সেটা যে এটা যাদের কাছে আছে তারা এখন ক্ষমতার কাছাকাছি আছে। সম্রাট, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি জুলাই আন্দোলনের সামনের কাতারে ছিলেন। সরাসরি যদি প্রশ্ন করি যে আসলে সেই আন্দোলনের কৃতিত্বটা ছাত্র জনতার হাতে আছে, নাকি যেটা বলছিলাম বিশেষ একটি গোষ্ঠীর ছিনতাই করে নিয়ে গেছে? জি, ধন্যবাদ জানাচ্ছি পান্না ভাই আপনাকে এবং আপনার জনপ্রিয় অনুষ্ঠান মানচিত্রকে। আমি এর আগেও 2-3 বার আপনার এখানে যুক্ত হয়েছি। যুক্ত হয়ে জাতির উদ্দেশ্যে বিশেষ কিছু কথা বলেছি যেগুলো আমি অন্য কোনো চ্যানেলে বলি না। তা আসলে দেখুন, আপনি যে এই কথাটা বলেছেন যে জুলাই আন্দোলনের এই স্পিরিটটাকে ধারণ করে কিনা বর্তমান ছাত্র জনতা, এবং এই আন্দোলনটা চিন্তায় হয়ে গিয়েছে কিনা, তা আমি আপনাকে বলবো যে শতভাগ এই আন্দোলনটা, ধরেন আপনি যদি একদম তর্কের খাতিরে না, যদি একদম টু দা পয়েন্টে বলি, তাহলে আমি এই আন্দোলনটা 90% চিন্তায় হয়ে গেছে, বাকি 10% এখনো বেঁচে আছে আমাদের মধ্যে। কিন্তু সেই 10% কেও বিশেষ একটা গোষ্ঠী কুক্ষিগত করার চেষ্টা করছে বারবার, শুধু একবার না। এবং আর ধরেন আমাদের মধ্যে যারা ছিল তারা স্টুডেন্টরা, যারা ধরেন হলে খেতে 20 টাকা বা 50 টাকা হলে খেতে অভ্যস্ত ছিল, 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে যেতে অভ্যস্ত ছিল, কিন্তু তাদেরকে ট্যাপে পেলিয়ে তাদেরকে ভোগ বিলাসিতার মধ্যে নিয়ে গিয়ে এই বিপ্লবটাকে চিন্তাই করেছে বিশেষ একটা গোষ্ঠী। কিন্তু আমরা বরাবরের মতোই সতর্ক ছিলাম এবং আমরা বারবার বলেছি যে আমাদের বিপ্লবটা নেগেটিভ অর্থে যাচ্ছে। আপনারা যেটাকে পজিটিভ অর্থে বলছেন, যে সমন্বয়কদের দেখলে আপনার সচিবরা দাঁড়িয়ে যায়, সমন্বয়কদেরকে দেখলে আপনার এসপিডিসি দাঁড়িয়ে যায়, এটা নেগেটিভ অর্থে হচ্ছে। কারণ এটা নেগেটিভ অর্থে হচ্ছে আমরা তখন বলেছি, কিন্তু আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে এটা নেগেটিভ অর্থেই হয়েছে। তো সেই জন্য আমি বলবো যে এই আন্দোলনটা, ধরেন আপনি যদি এই আন্দোলনের সাথে যদি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ যদি আপনি ধরেন মুক্তিযুদ্ধ, তো অবশ্যই 1971 সালে যদি তুলনা হয় তাহলে 24-এর তুলনা হবে, আর 24-এর যদি তুলনা হয় 71 সালের মুক্তিযুদ্ধের সাথে তুলনা হবে। তা আমরা দেখছি যে এই মুক্তিযুদ্ধটা যেভাবে সম্রাট, সম্রাট, সর্বস্তরের আমি একটা মানুষ। প্রশ্ন করি। আমি একটা প্রশ্ন করি, এই আন্দোলন নিঃসন্দেহে অনেক বড় আন্দোলন, দক্ষিণ এশিয়ার মধ্যে সাম্প্রতিক সময় এই ধরনের আন্দোলন দেখা হয়নি। কিন্তু কোনো অবস্থাতেই কি আমরা 71-এর সঙ্গে তুলনা করতে পারি? 71 ছিল একটা স্বাধীন রাষ্ট্র, একটা স্বাধীন ভূখণ্ড, আহ নিজেদের মতো পাওয়ার একটা আন্দোলন। 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, 2 লাখ মা বোন ধর্ষিতা হয়েছেন। সেখানে আমরা আহ এই 71-এর সঙ্গে কি 24-কে কোনোভাবে তুলনা করতে পারি? আমরা তো পাশাপাশি আনছি না, আমরা বললাম যে আমরা 71-এর মহান আচ্ছা, মুক্তিযুদ্ধকে দেখি নাই, কিন্তু আমরা আচ্ছা, 24-কে বুঝতে পারছি। ঘটিয়েছি। সেটাই আমাদের কাছে মুক্তিযুদ্ধ। কিন্তু বাংলাদেশের যে জন্ম, যে স্বাধীনতা, সে 71-কে তো আমরা ধারণ করেই আমাদের রাজনীতি করছি। তো এই 24-টা কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশের বুঝতে পারছি। একটা আমার 71-এরই প্রশ্ন একটা হচ্ছে, অংশ। আপনি যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আহ 2024-এ, সেই বৈষম্য কি আরো প্রকট হয়েছে? যে কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সেই কোটা কি আরো শক্তভাবে জেঁকে বসছে, নাকি আপনাদের যে চেতনা সেই চেতনা সমুন্নত আছে বা সেই অনুযায়ী কাজ চলছে? না, আমরা আমরা খুবই ব্যথিত হয়েছি। আমরা বারবার দেখেছি যে জুলাই আন্দোলনে যারা ছিল, জুলাই আন্দোলনের যোদ্ধা আহত নিহতদের প্রতি বারবার রাষ্ট্র এবং বিভিন্ন অর্গান, রাষ্ট্রের বিভিন্ন অর্গান সিম্পিতি দেখিয়েছে। কিন্তু ভাই, এটা তো সিম্পিতি দেখার কিছু নাই। যেখানে আমি বুলেটের সামনে দাঁড়িয়েছি, আমার জীবন থাকবে কি থাকবে না সেই প্রশ্ন আমি নিঃস্বার্থ ভাবে দাঁড়িয়েছি। আমি তো একটা চাকরি পাওয়ার জন্য তো আমি জুলাই অভ্যুত্থানে ছিলাম না। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করা হয়েছিল, তাদেরকে ভাতা দিয়ে বিভিন্ন কোটার মাধ্যমে পরবর্তীতে এই এই প্রজন্ম অবজ্ঞা করেছে। তা আগামী 50 বছর পরেও তো এই জুলাই অভ্যুত্থানের এখন বলছে যে তাদেরকে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দিবে। আমি বলবো যে এগুলো একেবারেই ঠিক না। কোনো জুলাই অভ্যুত্থানের জন্য কোনো কোটা রাখা হবে না কোনো সরকারি চাকরিতে। জুলাই আন্দোলনে যে একতা সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, সেই একতায় কেন ফাটল ধরলো? সে একথায় পাটল ধরেছে। আপনি দেখেন কয়দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেউ কুক্ষিগত করবে না, আক্তার এবং নাহিদরা তাদের রাজনৈতিক দল করেছে এনসিপি, আমরা করেছি জন অধিকার পার্টি, এরকম আরো জুলাই মঞ্চ অনেকগুলো দল হয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্তিযুদ্ধের মতো, আমরা যেই প্ল্যাটফর্মে সকল দল একসাথ হয়ে অভ্যুত্থানটা ঘটিয়েছি, আমরা দেখি সেই প্ল্যাটফর্মটাকে কুক্ষিগত করেছে। সেটা নতুন কমিটি হয়েছে, সেখানে আপনি দেখবেন উমামা পাথেমা নামে যে মুখপাত্র ছিল সে কিন্তু পদত্যাগ করেছে। বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় একটা অংশ এনসিপির সাথে কেন যায় না, আপনি এই প্রশ্নটা যদি করেন, বা আমাদের সাথে কেন আসে না, আপনি দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে তারা সর্বপ্রথম হচ্ছে যে কোটা বৈষম্য করেছে, সেখানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাকে সামনে নিয়ে আসছে। সেখানে আমরা দেখেছি যে আন্দোলনের মূল স্টেক হোল্ডার ছিল এখানে তিনটা, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের কলেজগুলো।
সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। তা আপনি 3 ক্যাটাগরিতে যদি আন্দোলনকে নিয়ে আসেন, তাহলে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সাধারণ ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হল বন্ধ করার পরে কিন্তু তারা চলে গিয়েছে। আপনি ঢাকার এমন কোন স্পোর্ট দেখাতে পারবেন না যে স্পোর্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখলে ছিল। আমি একটু কারণটা জানতে চাই, কেন তারা এগুলো করলো? মানে এখানে কি এই এই স্বার্থের কারণটা দ্বন্দ্ব, হচ্ছে এই গোষ্ঠীগত কারণটা দ্বন্দ্ব? হচ্ছে তারা তারা একটা সিন্ডিকেট করে ফেলছে, যে এই সিন্ডিকেটের সাথে যে মিলবে, যে তাদের কথা শুনে জিহুজুর জিহুজুর করবে, তারাই শুধুমাত্র থাকবে। সত্যিকার অর্থে তাদের সাথে যারা বিরোধ করবে, যারা বিপ্লবী, তাদের কথার সাথে দ্বিমত হবে, তাদেরকে তারা আস্তে আস্তে করে চাইট করে দিয়েছে, তাদেরকে কর্নার করে দিয়েছে সত্যিকার অর্থে বিপ্লবীদেরকে। আপনি দেখুন অনেকবার কিন্তু তাদের অফিসে মারামারি হয়েছে, অনেকবার তাদের অফিসে ধস্তাধস্তি, তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে গেছে, সেখানে মানুষ, সেখানে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাদের উপর হামলা করেছে। এই জায়গাগুলো সৃষ্টি কারা করেছে? আপনি সেখানে যদি দেখেন 3 জন উপদেষ্টা হয়েছে, 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেওয়া যেত না? অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যেত না? এনসিপির প্রধান যে দায়িত্ব আপনি যদি ধরেন, তাদের প্রধান 4-5 জন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা কেন হবে? তারপরে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে, মূল নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যে কমিটি করছে সেটাও তারা অর্থাৎ তারা ওই রসুনের মানে ছোট ছোট ইয়ের মতো, মানে মাথাটা হচ্ছে এক, কিন্তু তারা বিভিন্ন ভাবে ডিভাইডেশন বোঝায়, তাদেরই লোক দিয়ে তারা বিভিন্ন ভাবে লাস্ট সর্বশেষ তারা জাতির সাথে যে পোষণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাকে জোরপূর্বক দখল করে। এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের সাথে তারা বরাবরের মতো গাদ্দারি করেছে, সরকারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে। আর এগুলো করছে শুধুমাত্র তারা আসিফের শক্তিতে। এই আসিফ মাহমুদই তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে, যে তারা তো সরকারের বড় একটা অংশ এখন, সুতরাং তারা তো সরকারি দল, তাদের বিরুদ্ধে ওইভাবে সাধারণ শিক্ষার্থীরা কেউ কিছু বলছে না। এটা আমি মনে করি একটা সময় তারা ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। আপনি দেখবেন এই বৈষম্যর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু এনসিপি বৈষম্য করছে। জুলাই আগস্ট বললেই এনসিপির নাম সামনে চলে আসবে। কেন রে ভাই? একটা দলের নাম কেন সামনে আসতে হবে? একটা ব্যক্তির নাম কেন আসতে হবে? এই সত্যিকার অর্থে মাহফুজকে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সর্বজন স্বীকৃত, তিনি যা করেছে, তিনি আমি মনে করবো এটা ভুল করেছে, অথবা তাকে ভুল বোঝানো হয়েছে। যে মাহফুজ আলমকে যে মাস্টার মাইন্ড বলে তিনি যে ভুল করেছে, তখন থেকেই কিন্তু আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটা চলে আসছে। আম, আমি যে সরাসরি প্রশ্ন করি সম্রাট, এই 1 বছরে কতটুকু আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছেন, বা পরিবর্তিত বাংলাদেশ আসলেই আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী হাঁটছে কিনা? সত্যিকার অর্থে ধরেন এই 1 বছর হয়ে গেল, 1 বছরে বাংলাদেশের মানুষ কি পেল এই সরকার থেকে? আমরা দেখেছি যে 3 মাসের সরকার, 111-এর সরকারের সময় আপনি তো দেখেছেন যে মানুষ কিভাবে 2 বছর পার করেছিল। সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল রাষ্ট্রের প্রতিটা অর্গানের মধ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের রাষ্ট্রের প্রতিটা অর্গানের প্রতি নিয়ন্ত্রণ নেই। তো এটাই হচ্ছে একটা দুর্বল সরকারের ধরেন আপনার পরিচয় বহন করে। সচিবালয় নিয়ন্ত্রণ নেই, পুলিশের মধ্যে নিয়ন্ত্রণ নেই, র্যাবের মধ্যে নিয়ন্ত্রণ নেই। রাষ্ট্রের কোথায় নিয়ন্ত্রণ আছে এই সরকারের? কোথাও নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ উপদেষ্টারাই ওয়াকিবহাল না তার মন্ত্রণালয়ে কি হচ্ছে। তা আমি তো আপনাকে একদম এক চ্যালেঞ্জ ছুড়ে বলবো যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে সবচেয়ে দুর্বল ক্যাবিনেট হচ্ছে এই ক্যাবিনেট, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেট। অর্থাৎ প্রধান কি করা উচিত উপদেষ্টা আপনার না, মতে? আমি ক্যাবিনেটের কথা বললাম, সবচেয়ে দুর্বল ক্যাবিনেট। তাহলে কি করা উচিত আপনার মতে এই এখন মুহূর্তে? ধরেন আমি মনে করব যে সত্যিকার অর্থে আমাদের প্রধান উপদেষ্টা প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে এই মুহূর্তে যদি বাংলাদেশের জন্য তিনি ভালো কিছু চান, যদি তিনি আগামী দিনে যদি বিতর্কিত না হতে চান, তাহলে তার নির্বাচনের পথে হাঁটা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই, একেবারেই না। এটা যদি ধরেন চলমান থাকে, তাহলে এই এই সরকার বিতর্কিত হবে, আপনি একেবারে নিশ্চিত থাকেন, এবং নির্বাচনের জন্য হয়তো বাংলাদেশে আবার একটা আন্দোলন হবে। আমি এটা আপনার আপনাকে একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি। কারণ আন্দোলন কি বাংলাদেশের সত্যি মানুষ এখন হয়েছে? নির্বাচনমুখী, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। পরপর 3টা জাতীয় নির্বাচন বিনা ভোটে হয়েছে। বাংলাদেশের এই তরুণ প্রজন্ম এখন তাদের ভোট দিতে চায়। আরেকটা বিষয়, নির্বাচনকে দূরে সরানোর জন্য 2টা ক্রাইটেরিয়াকে সামনে নিয়ে আসা হয়েছিল। মানে এই সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য, জি। নির্বাচন থেকে জনগণকে ফিরিয়ে নেওয়ার জন্য, তার মধ্যে প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে পিআর পদ্ধতিতে ভোট, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে স্থানীয় আমরা সরকার নির্বাচন। সম্পর্কে একটু আলোচনা করবো। আমি জানতে চাই যে আন্দোলনের কথা বলছিলেন, আন্দোলন আসলে কারা কারা করবে? মানুষ কি বারবার রাজপথে নামবে? অবশ্যই নামবে। আপনি কি বলেন? সাধারণ মানুষ এখন ধরেন কিছু বলতেছে না, আরেকটু সময় দেখতেছে। আপনি দেখবেন বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়, মানে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার মানুষের ব্লাডের মধ্যে হচ্ছে তারা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন ইয়ে করে না, মানে সহ্য করে না। এটা হচ্ছে তাদের একটা পজিটিভ অর্থে বলতে পারেন, নেগেটিভ অর্থে বলতে পারেন, বাট এটা হচ্ছে এই রিজনের মানুষের হিউম্যান নেচার, যে অনির্বাচিত তারা বেশি দিন দেখবে না। আপনি হুসেইন মাহমুদ এরশাদের কথা বলেন, আপনি হ্যাঁ খুনি হাসিনার কথা বলেন, তিনি তো জোর করে রাষ্ট্র কাঠামোকে দখল করেছে গণতন্ত্রের মোড়কে এসে। তিনি নির্বাচন দেখিয়েছে, তিনাকেও কিন্তু ক্ষমতায় অবৈধভাবে থাকতে হয়েছে,
তারপরেও কিন্তু নির্বাচন দেখাতে হয়েছে। সম্রাট, আমরা আমরা শেখ হাসিনাকে খুনি বলছি বারবার, তাকে এইভাবে অ্যাড্রেস করছি, কিন্তু গত 1 বছরে যে মততন্ত্র কায়েম হয়েছে, যা কিছু চলছে, আমরা কি কোনোভাবে আলাদা করতে পারছি গত 15.5 বছরে আওয়ামী লীগের যে শাসন, তার থেকে কি আলাদা কিছু করতে পারছি? জিনিসপত্রের দাম, বা ব্যবসা বাণিজ্য অবস্থা, দুর্নীতি, ঘুষ, মানুষের জীবনের নিরাপত্তা, কোনো কিছুতে কি আমরা আম, আলাদা করতে পারছি না, কেন বেড়েছে এগুলা? না, তুলনামূলক অর্থে দেখুন পান্না ভাই, যদি আপনি তর্কের খাতিরে বলেন, এই তৎকালীন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের, তিনি কিন্তু 18 নির্বাচনের আগে, 24-এর আগে বারবার মুখরোচক বিভিন্ন, যখন আপনার বাইরের কূটনীতিকরা আসছে তাদের কাছে কিন্তু বারবার না, বলেছে ওবায়দুল যে কাদের আমি আমরা বাদ দিলাম, আমি আমি ওবায়দুল একটা কাদের 1 অনেক। মিনিট শেষ করি, জি, যে আমরা কার কাছে ক্ষমতা হস্তান্তর করব? ক্ষমতা যদি হস্তান্তর করে বা আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায়, আমাদের 1 থেকে 1.5 লক্ষ 10 লক্ষ নেতা কর্মী লাশ রাস্তায় পাওয়া যাবে। কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, আপনি একজন, আমি জানি, দক্ষ সাংবাদিক, আপনি খোঁজ খবর নেন, এই 5ই আগস্টের পরে আওয়ামী লীগের সত্যিকার অর্থে যারা পালিয়ে গিয়েছে, জেলবন্দি হয়েছে, তাদেরকে না, সত্যিকার অর্থে কয়জনের লাশ রাস্তায় পাওয়া গেছে? তো এত বড় না, একটা আমি অভ্যুত্থানের আমি পরে আমি সেটা এটা বলছি না, কিন্তু সার্বিক অর্থে তো খুন, রাহাজানি, সন্ত্রাস এগুলো চলছে, দখলবাজি, চাঁদাবাজি চলছে। এটা কি কেউ অস্বীকার করতে পারবে? যদি না, চলেই এটাকে থাকে, তো অস্বীকার করতে পারবে না। এখন আপনি যদি এক তাহলে কথা বলেন, আলাদা কে এর নেবে? দায়টা কে নিবে? এই যে বাংলাদেশে যে এখন একটা অরাজক পরিস্থিতি চলছে, এর দায়টা কে নিবে? এর দায়টা নিতে হবে এই সরকারকে। অর্থাৎ এখন কিন্তু জামাতও ক্ষমতায় নেই, বিএনপিও নেই, জন অধিকার পার্টিও নেই, এনসিপিও নেই। এনসিপি কিন্তু এই সরকারকে ব্যবহার করছে, তারা বুঝতেছে না। উপদেষ্টারা কিন্তু এই সরকারের যখন পদত্যাগ হবে বা এই সরকার যখন নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তখন কিন্তু যারা এই সরকার থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, তারাও এই সরকারের বিরুদ্ধে কথা বলবে। এই এনসিপি কে আজকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে না, মাথায় করে রাখছে না এই উপদেষ্টারা, এই সরকার। এনসিপি এই সরকারের সর্বপ্রথম বিরোধিতা করবে, যে এই সরকার তো বিপ্লবী সরকার না, আমরা তো বলেছি জুলাই ঘোষণাপত্র দিতে, ওইটা দিতে, সরকার তো কিছুই দেয় না। খুবই সেন্সিটিভ একটা কোশ্চেন করি আপনার কাছে। আপনি দায়িত্বশীল মানুষ, রাজনৈতিক দলের প্রধান। আহ প্রশ্নটা হচ্ছে যে, যেই শত শত পুলিশকে হত্যা করা হলো, যেই শত শত থানা লুট করা হলো, এই লুট করা অস্ত্রগুলো কোথায়, কাদের কাছে, আপনার কাছে কি মনে হয়? এবং এইগুলো উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের স্থিতিশীলতা আসবে? এই অস্ত্রগুলো ধরেন, একটা হচ্ছে পতিত যারা এই পরাজিত শক্তি ছিল তাদের হাতে, আরেকটা হচ্ছে আমাদের বড় তারা রাজনৈতিক কেন, দলগুলোর তারা কি ধরেন তারা কি থানা লুট করেছিল? তারা কি পুলিশ হত্যা করেছিল? পতিত শক্তিরা, আপনি যাদেরকে মিন করছেন? না না, তারা তারা তো ধরেন অকারেন্স গুলো তারাই করেছিল। আপনি যদি দেখেন না, তারা পরাজিত তারা শক্তির কাজ তারা কি? তারা পুলিশ হত্যা করবে কেন? তারা থানা লুট করবে কেন? পুলিশ তারা তাদের তো পক্ষে কাজ ধরেন করছিল। পুলিশ পুলিশ হত্যা করেছে বা থানা থেকে অস্ত্রগুলো লুট করেছে, আমি সেটা বললাম না। আমি বললাম অকারেন্সের জায়গা থেকে জুলাই আগস্টের না, আন্দোলনের আমি সবচেয়ে বড় বলছি যে অকারেন্স এই যে কিন্তু যে থানা থেকে অস্ত্র লুট করা হলো, সেই অস্ত্রগুলো কোথায়? অথবা পুলিশ হত্যা করে এই যে অস্ত্রগুলো ছিনিয়ে নেওয়া হলো, সেই অস্ত্রগুলো কোথায়? ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা তো অস্ত্র, মানে পুলিশ হত্যা করেনি। না, সেই অস্ত্রগুলো কোথায় এবং সেই অস্ত্রগুলো আছে, এবং সেটা ধরেন আপনার এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তার প্রধান দায়িত্ব কি ছিল? লুট হওয়া অস্ত্রগুলো যে থানাগুলোতে আপনার হামলা কাছে কি হয়েছে, মনে হয়, সত্যিকার অর্থে কি মনে হয় এগুলো কাদের কাছে আছে? এটা এটা কাদের কাছে আসে আসলে এটা তো আমি আমি বলবো না। তবে আমি ধরেন একজন রাজনীতিবিদ হিসেবে আমি এটাই বলবো যে এটা যাদের কাছে আছে তারা এখন ক্ষমতার কাছাকাছি আছে। শুধু আমি আপনাকে এটাই বলবো, এটা কাদের কাছে তা আমি আপনাকে সেটা বলবো না। অনেক ধন্যবাদ ইসমাইল হোসেন সম্রাট আপনাকে। আপনার দলের জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা।